প্রিয় ছাত্রছাত্রীরা, লার্ন বায়োলজি উইথ শান্তা ম্যাম ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমি আরেকটা অধ্যায় শুরু করতে চলেছি। আগের দিন আমরা চলন গমন এবং উদ্ভিদের বিভিন্ন ধরনের চলনের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করেছি। আমি আরেকবার সেগুলো বলে দিচ্ছি আমি কি কি আলোচনা করেছি। যেমন উদ্ভিদের চলনের প্রকারভেদ ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। ট্যাকটিক চলন কত ধরনের হয়? দু ধরনের, ফটোট্যাকটিক এবং কেমোট্যাকটিক। এইগুলি যখন লিখবে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু এদের উদাহরণও আমাদেরকে দিয়ে দিতে হবে। যেমন ফটোট্যাকটিকের উদাহরণ কি হবে না, ক্লামাইনোডোমোনাস যখন সূর্যের আলো দিকে যখন এগিয়ে চলে, এটা হচ্ছে ফটোট্যাকটিক মুভমেন্টের উদাহরণ। কেমোট্যাকটিক, কেমোট্যাকটিকটা কি না, কেমিক্যাল কোনো বস্তুর প্রভাবে যখন এগিয়ে যায়, যেমন মশের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে এগিয়ে যায়। এবার আসি ট্রপিক চলন। ট্রপিক চলন কয়েক ধরনের, ফটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফটোট্রপিকের উদাহরণ কি? সমস্ত উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোর দিকে এগিয়ে যাওয়াটা হচ্ছে ফটোট্রপিক চলনের উদাহরণ। হাইড্রোট্রপিক, হাইড্রো মানে কি? জল। মাটিতে আমরা জল দিই এবং সেই জলের আকর্ষণে মূল মাটির নিচের দিকে বাড়ে, এই মূল হচ্ছে হাইড্রোট্রপিক চলনের উদাহরণ। 3 নম্বর হচ্ছে জিওট্রপিক। জিওট্রপিক মানে কি? জিওট্রপিক মানে অভিকর্ষবর্তী যে চলন। মাটির প্রত্যেকটা অভিকর্ষ আমাদের কি করে? সবসময় মাটির নিচের দিকে আমাদের টানে। তো সুতরাং মূল আমরা সর্বদাই দেখি একটা গাছের মূল মাটির নিচের দিকে বাড়ে এবং কাণ্ড মাটির উপরের দিকে বাড়ে, অর্থাৎ মূল হচ্ছে জিওট্রপিক চলনের উদাহরণ। এরপর আসি ন্যাস্টিক চলনের কথা। ন্যাস্টিক চলন কত ধরনের? 4 ধরনের। কি কি? ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক। ফটোন্যাস্টিক কি? ফটো মানে আলো, তাহলে এখানে শুধু আলোর গতিপথ অনুসারে কিন্তু ন্যাস্টিক চলন কখনোই উদ্দীপকের গতিপথ অনুসারে হয় না। ন্যাস্টিক চলন সর্বদা উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, এইটা কিন্তু মেনশন করতে ভুলবে না। এই জন্য এটা কিন্তু বারে বারে আসে তোমাদের, যে ট্রপিক চলন সবসময় উদ্দীপকের গতিপথের অনুসারে হয়, আর ন্যাস্টিক উদ্দীপকের গতিপথ না, উদ্দীপকের তীব্রতার উপর। তাহলে ফটোন্যাস্টিক, যখন সূর্য উঠেছে এবং যখন আলোর তীব্রতা যখন বেশি থাকে তখন সেই সময় কি কি ফুল ফোটে? পদ্ম, সূর্যমুখী। থার্মোন্যাস্টিক চলন কাদের দেখা যায়? টিউলিপ ফুল। টিউলিপ ফুল যেমন অধিক তাপে শুধু সূর্য না ওঠা না, এবং সেই সময় সূর্যের তাপও থাকতে হবে, এই তাপ থাকলেই কিন্তু টিউলিপ ফুল তখন ফুটবে। 3 নম্বর হচ্ছে সিসমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিকের উদাহরণ কি? লজ্জাবতী। আমরা জানি লজ্জাবতীকে একটু টাচ করলে বা ছুলেই কিন্তু লজ্জাবতী নুয়ে পড়ে। শুধু আমাদের ছুলে নয়, যদি জোরে বাতাস বয় বা কুকুর তার উপর দিয়ে লাফিয়ে যায়, যে কোনো কারণে তাকে টাচ করলেই, সেজন্য আমরা এটাকে কি বলি, এই গাছকে টাচ মি নট, ছুলেই কিন্তু তার পাতা নুয়ে পড়ে। নেক্সট হচ্ছে কেমোন্যাস্টি। কেমোন্যাস্টি মানে কি? যে কোনো কেমিক্যাল প্রভাবকের তীব্রতার উপর যখন নির্ভর করে, যেমন সূর্য শিশির, পিচার প্ল্যান্ট, হ্যাঁ, এরা কি করে? দেহ থেকে বিভিন্ন কেমিক্যাল রিজেন বার করে এবং সে তাদের আকর্ষণে সেখানে পোকামাকড় সেখানে এগিয়ে যায়, তারপর তারা সেটাকে ভেতরে নিয়ে গিয়ে তারা তাকে খেয়ে ফেলে। তাহলে এই গেল আমাদের বিভিন্ন ধরনের চলনের সমস্ত বিবরণ। আমি উদাহরণ সমেত বলেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তোমাদের প্রশ্নগুলো এইভাবেই আসে, পদ্ম, সূর্যমুখী ফুল, পদ্মের ফুল ফোটা বা সূর্যমুখী ফোটা, এগুলো কোন চলনের উদাহরণ? টিউলিপ ফুলের খোলা বন্ধ হওয়া, এটা কোন চলনের উদাহরণ? এটা তো তোমাদের এইভাবেও দিতে পারে। সুতরাং তোমরা যদি মূল বিষয়টা ঠিকমতো জানো,
তাহলে কিন্তু তোমাদের এটা যেভাবেই ঘুরিয়ে কোশ্চেন আসুক না কেন তোমরা এটা উত্তর দিয়ে দিতে পারবে। এবারে দেখো একটা প্রশ্ন আছে যেটা করেছে যে নিচে এরা যে অবস্থায় আছে এদের কি কি ধরনের চলন দেখা যায়। কি প্রশ্নটা? কারা কি অবস্থায় আছে? বলছে এই যে পদ্মের ফোঁটা, সুন্দরী গাছের শ্বাসমূল, শৈবাল বা ক্লামাইনোডোমোনাসের আলোর দিকে এগিয়ে যাওয়া, টিউলিপ গাছের ফুলের ফোঁটা ও বন্ধ হওয়া, এগুলো কি ধরনের, এদের মধ্যে কি ধরনের চলন দেখা যায়? তাহলে আমি প্রথম বলি, পদ্মের ফোঁটা আমরা বলেছি ফোঁটা বন্ধ হওয়া, এটা কোন চলনের উদাহরণ? না ফোটোন্যাস্টিক চলনের উদাহরণ। সুন্দরী গাছের শ্বাসমূল, এটা প্রতিকূল জিওট্রপিক চলনের উদাহরণ। শৈবাল ক্লামাইনোডোমোনাসের আলোর দিকে এগিয়ে যাওয়া, এটা ফোটোট্যাকটিক চলনের উদাহরণ। টিউলিপ ফুলের পাপড়ি খোলা বন্ধ হওয়া, এটা থার্মোনাস্টিক চলনের উদাহরণ। এরপর নেক্সট কোশ্চেন তোমাদের যেটা ভীষণ দেয় সেটা হচ্ছে ট্রপিক এবং ন্যাস্টিক। ওই যে বললাম যে ট্রপিক চলন যখন বলবে তখন ট্রপিক চলনে মেন কোন কথাটা উল্লেখ করবে? না দুটোতেই কিন্তু উদ্দীপক বা প্রভাবক থাকে, একটার গতিপথ অনুসারে চলন হয়, একটা তীব্রতার উপর চলন হয়। এই কথাটা আমাদের মেনশন করতে হবে। তাহলে আমি যখনই ট্রপিক ও ন্যাস্টিক চলনের তফাৎ আমি লিখব তখন আমি প্রথমেই কি বলবো? ট্রপিক চলনের ক্ষেত্রে আমি কি বলবো? না উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে হয়। ধরো সূর্য যেদিকে উঠে আছে, যে থেকে সূর্যটাকে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই গতিপথ অনুসারে যখন গাছের চলন হবে তখন সেটা ট্রপিক। আর ন্যাস্টিক কিন্তু তার ঠিক উল্টো, সূর্য যে প্রান্তে উঠুক না কেন তার তীব্রতাটা থাকলেই তখন কিন্তু সেখানে ন্যাস্টিক চলন হবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কি? এটি অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। কোনটা? ট্রপিক চলন। কিন্তু ন্যাস্টিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। এই দুটো পয়েন্ট লিখলেই তোমাদের ট্রপিক ন্যাস্টিক চলনের তফাৎ তোমরা বোঝাতে পারো। এবার আসি, ধরো তোমাদের একটা 2 নম্বরের কোশ্চেন দিল, সিসমোন্যাস্টিক চলন কাকে বলে? তাহলে তোমরা সিসমোন্যাস্টিক চলনের যে ডেফিনেশন আছে সেটা আমি তাও একবার বলে দিচ্ছি। স্পর্শ, আঘাত, বায়ুপ্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোন্যাস্টিক চলন বলে। যেমন লজ্জাবতীর পাতাকে স্পর্শ করলেই লজ্জাবতীর পাতা নিচের দিকে নুয়ে পড়ে। নেক্সট হচ্ছে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল মেসেঞ্জার কেন বলা হয়? কেন বলি? আমি আগেই বলেছি যে হরমোন জীবকোষের প্রতিটি কোষে কোষে রাসায়নিক সমন্বয় একটা সাধন করে। বিভিন্ন আমাদের জীবকোষে বিভিন্ন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়, তোমরা সকলেই জানো। তো এই বিক্রিয়াগুলোর মধ্যে একটা রাসায়নিক সংযোগ হরমোন স্থাপন করে এবং এই বিক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এই জন্য একে রাসায়নিক সমন্বয়ক বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হয়। ব্যাস, ছোট্ট কথা, খুব বড় করে কোনো ডেফিনেশন দেওয়ার দরকার নেই, মূল কথাটা তোমাদের তুলে ধরতে হবে। দেখো আগেও আমি এই কথাটা বলেছি, তবু আবার এই প্রশ্নটা দিয়েছে, এটা অনেকবারই এসেছে। গমন চলন ছাড়া সম্ভব নয়, উক্তিটির যথার্থতা বর্ণনা করো। আমি তোমাদের আগে বলেছি যে চলন করতে গেলে, চলন হলে গমন না হলেও চলবে, কিন্তু গমন হলে চলন অবশ্যই হবে। কিভাবে? চলনে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, আর গমন স্থানান্তর যাবে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। তাহলে গমনে আমরা চলন দেখতে পাচ্ছি, কিন্তু চলনে আমরা গমন দেখতে পাচ্ছি না। এটি হচ্ছে এই উক্তিটির যথার্থতা। নেক্সট হচ্ছে উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে তফাৎ লেখো। উদ্ভিদ হরমোন প্রাণী হরমোনের মধ্যে তফাৎ প্রায় দেয়, এটা কিভাবে? এটাও 2-3 নম্বরের কোশ্চেন হতে পারে। আমি এখানে 3টে পয়েন্ট আমি এখানে তৈরি করেছি, তোমরা সেই মতো এটা বলবে। উদ্ভিদ হরমোন
কি দিয়ে গঠিত? না উদ্ভিদ হরমোন সরল জৈব পদার্থ দিয়ে গঠিত। 1 নম্বর পয়েন্ট। প্রাণী হরমোন ঠিক তার উল্টো, জটিল জৈব পদার্থ দিয়ে এটি তৈরি হয়। উদ্ভিদ হরমোনটা কি ধর্মী হয়? ক্ষার ধর্মী। প্রাণী হরমোন প্রোটিন, অ্যামাইনো বা স্টেরয়েড ধর্মী হয়। উদ্ভিদ হরমোন কার মাধ্যমে বাহিত হয়? না ফ্লোয়েম ও জাইলেম বাহিকার মাধ্যমে বাহিত হয়। আর প্রাণী হরমোন কি হয়? রক্তের মাধ্যমে বাহিত হয়। উদ্ভিদ হরমোন কোনো নির্দিষ্ট গ্রন্থি থেকে উৎপন্ন হয় না। উদ্ভিদের যে কোনো বর্ধনশীল অঞ্চলেই কিন্তু এই হরমোনকে দেখতে পাওয়া যায়। প্রাণী হরমোন সাধারণত অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়। নেক্সট একটি বড় কোশ্চেন, অক্সিন হরমোন কিভাবে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে? কি বললাম? অক্সিন হরমোনকে কিভাবে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে? কিভাবে করে? এটা কিন্তু একটা 5 নম্বরের কোশ্চেন তোমাদের আসে এবং এটা পরপর অনেক বছরই এসেছে এই কোশ্চেনটি। অক্সিন কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলির দ্রুত বিভাজন ঘটায়। কি করে? না কাণ্ডে অক্সিজেন যেদিকে কাণ্ডটা আলোর উৎসের দিকে যেদিকে থাকে ঠিক তার বিপরীত দিকে এই অক্সিজেনটা সঞ্চিত হওয়ার ফলে ওই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায়, ফলে কাণ্ড আলোর উৎসের দিকে এগোতে থাকে এবং মূল বিপরীত দিকে বেঁকে যায়। এইভাবে অক্সিন হরমোনকে ট্রপিক চলনে সহায়তা করে। নেক্সট হচ্ছে জিববেরেলিন কিভাবে বীজের সুপ্তাবস্থা কাটায় এবং পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে। জিববেরেলিন ও এবিএ মানে এবি এর পুরো কথা কি? অ্যাবসিসিক অ্যাসিড, দুটি বিপরীত ধর্মী হরমোন। প্রতিকূল পরিবেশে এবিএ বেশি থাকে, তাই বীজ সুপ্ত অবস্থায় থাকে। অনুকূল পরিবেশে এবিএ এর পরিমাণ কমে যায় এবং জিববেরেলিনের উৎপাদন ক্ষমতা বহুগুণ বেড়ে যায়, ফলে মুকুল ও বীজের সুপ্তাবস্থা তখন ভঙ্গ হয়। জিববেরেলিনের প্রভাবে পর্বমধ্যগুলির সংখ্যা বৃদ্ধি না ঘটে দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে, ফলে উদ্ভিদ দেহ লম্বা হয়। নেক্সট, সাইটোকাইনিনের দুটো কাজ বর্ণনা করো। বেশি না, দুটো কাজ। মেন কাজ কি সাইটোকাইনিনের? কোষ বিভাজনকে ত্বরান্বিত করা আর পত্র মোচন বিলম্বিত করে। কিভাবে? না পাতার ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, ফলে গাছগুলো অনেক দিন চিরসবুজ হয়ে থাকে। ব্যাস এই দুটো পয়েন্ট বললেই কিন্তু তোমাদের হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, সাইটোকাইনিনের প্রথম কাজ কি? কোষ বিভাজনকে ত্বরান্বিত করা, পত্র মোচন যাতে গাছের পাতা অকালে ঝরে না যায়, এবং পাতার ক্লোরোফিলকে কিছুতেই নষ্ট হতে দেয় না, ফলে গাছ কি থাকে? অনেকদিন চিরসবুজ থাকে। এই দুটো হলো আমাদের সাইটোকাইনিনের কাজ। আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা খুব দেয়, সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে সিনথেটিক বা কৃত্রিম হরমোনের প্রয়োগ উল্লেখ করো। ঠিক পয়েন্টগুলো তোমাদেরকে বলতে হবে যে কিভাবে আমরা কৃষিক্ষেত্রে এই হরমোনকে প্রয়োগ করে সফল হয়েছি। 1 নম্বর, যেমন দেখো আমরা বিভিন্ন গাছের শাখা কলম তৈরি করে নতুন উদ্ভিদ সৃষ্টি করার চেষ্টা করি, যেমন জবা গাছ। এগুলো কিন্তু বীজ থেকে কিন্তু গাছ তৈরি হয় না, এদের ডাল কেটেই আমাদের লাগাতে হয়। এবার তুমি ডাল কেটে যদি মাটির তলায় পুঁতো, যদি ভালো মাটি হয়, ভালো পরিবেশ থাকে, নিশ্চয়ই চারা বেরোবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডাল কেটে লাগালাম কিন্তু হলো না। কিন্তু সেখানে আমরা যদি এই কৃত্রিম অক্সিন ওই ডাল কাটার সঙ্গে লাগিয়ে দিই,
তারপরে যদি আমি গাছটা পুঁতি, খুব তাড়াতাড়ি সেখান থেকে বীজ গাছের পাতা বেরোতে আরম্ভ করে। তাহলে 1 নম্বর পয়েন্ট কি? শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা। এটা কোন অক্সিজেনের কোন কৃত্রিম হরমোন করে? IBA আর NAA। 2 নম্বর হচ্ছে অপরিণত ফলের মোচন রোধ, মানে অকালে যাতে ফলগুলো ঝরে না পড়ে যায়, তার জন্য আমাদের কি করতে হবে না 2,4-D স্প্রে করে গাছের মুকুল কচি ফল ঝরে পড়া থেকে আমরা রোধ করা যায়। 3 নম্বর পয়েন্ট, আগাছা নাশক হিসেবে কাজ করে। আমরা দেখেছি ধান গম এদের গাছের চারিদিকে এত আগাছা হয় যে তারাই সমস্ত খাদ্যরস টেনে নেয়। তখন সেক্ষেত্রে আমাদের ভালোভাবে যাতে ধান গাছ গম গাছ ভালোভাবে যাতে হতে পারে তার জন্য আমরা কি স্প্রে করি? এখানেও সেই কৃত্রিম হরমোন 2,4-D স্প্রে করে শস্য ক্ষেত্রে আগাছা আমরা নির্মূল করতে পারি। 4 নম্বর কি? বীজহীন ফল সৃষ্টি করা। এখানে বীজহীন ফল সৃষ্টি করতে কোন কৃত্রিম হরমোন লাগছে? NAA আর IBA প্রয়োগ করে এখানে বীজহীন ফল সৃষ্টি করা হয়। যেমন পেঁপে কলা টমেটো আমরা এখন বীজহীন অবস্থাতেই এদেরকে গ্রহণ করতে পারি। এই প্রশ্নটা খুব বরাবরই দেয়, সুতরাং এই প্রশ্নটা তোমরা ভালো করে করবে। আমি উত্তরে বলে দিলাম। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানালে আমি তবে কিন্তু পরবর্তী প্রশ্নগুলোর ক্ষেত্রে এগোতে পারবো। অবশ্যই করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। কমান্ডার বা সর্বোচ্চ প্রভুগন্তি বলে। আমরা প্রভুগন্তি কাকে বলে আমরা বলেছি, এখানে বলছে সুপ্রিম কমান্ডার মানে প্রভুর প্রভুকে কাকে বলা হয় না হাইপোথ্যালামাসকে বলা হয়। তার কারণ কি? এরা যত পিটুইটারি থেকে যত হরমোন ক্ষরণ হয় তাদের সকলকে এই হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। সেই জন্য হাইপোথ্যালামাসকে আমরা কি বলি? সর্বোচ্চ প্রভুগন্তি। নেক্সট হচ্ছে অগ্র ও পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হরমোন খরিত হয়। আগে আমরা অগ্র থেকে কি কি হয় সেগুলো আমরা বলি। কি কি হরমোন বেরোয় না অগ্র থেকে বেরোয় ACTH GH TSH GTH এবং ADH। এই কটি হরমোন আমরা অগ্র পিটুইটারি থেকে বেরোতে আমরা দেখি। আর পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি বেরোয়? ADH এবং অক্সিটোসিন, এই দুটো পশ্চাৎ পিটুইটারি থেকে বের হয়। আজকে আমরা এই পর্যন্তই করলাম। এবার তোমরা আমি যে শুধু বলে যাচ্ছি দিয়ে যাচ্ছি তোমাদের কিছু এটা উপকারে লাগছে কিনা বা তোমরা এগুলোকে ঠিক মতো পড়ছো কিনা এগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটা অনুরোধ রইল, কমেন্টের সঙ্গে সঙ্গে আমার চ্যানেলকেও একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি আরো উৎসাহিত হব, তাই না? দেখা হচ্ছে পরের ভিডিওতে।